বাস স্টেশনে ফুটপাতে নিস্তেজ হয়ে বসেছিলাম আমি। কতক্ষণ ধরে এভাবে বসে আছি খেয়াল নেই। আচমকাই হুঁশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসেছে। আগ্রহ দেখালাম না, বরং বিরক্ত হলাম। এই শহরে সব কিছুতেই এখন আমার বিরক্ত, এমনকি নিজের প্রতিও। কিন্তু আমাকে অবাক হয়ে দিয়ে বৃদ্ধ বললেন, আমি ভিক্ষা চাইতে আসিনি মা। এই পুরো স্টেশনটায় আমার বাড়ি। রাস্তার ওই পাড়েতেই থাকি আমি। কিন্তু তুমি কে? এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সেই দুপুরের থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখেছি। এখন তো সন্ধ্যা হয়ে এলো, অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হকচকিয়ে উঠলাম আমি। চারপাশে তাকালাম। গোধূলি লাল আভা শহরটাকে ইতিমধ্যে ঢেকে ফেলেছে। একটু পরই সন্ধ্যার অন্ধকার সব মিলিয়ে যাবে। হতবুদ্ধি হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মহিলাদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর এলোমেলো পায়ে হাঁটতে শুরু করেছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না, কিন্তু রাস্তার পথ ধরে হেঁটেছি। স্বামীর প্রতারণায় আমার রাস্তা আস্ত আমিটাকে ভিতর থেকে একদম দুমুচড়ে দিয়েছে। আমি যেন আজ নির্বোধ হয়ে গিয়েছি এই অচেনা শহরে। আমি নতুন, পথঘাট কিছুই চিনি না। সন্ধ্যা নামছে, কোথায় যাব আমি? কি করব? কেন বসে আছি এখানে? আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? এমন বিশিন্ন কেন লাগছে তোমাকে? আমি তাকালাম তার দিকে। আটপটে শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সে ভারে কুঁচকে গিয়েছে চামড়া। আভারের কষ্ট স্নাল সৌন্দর্যের মাঝেও তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তেই এই মানুষটিকে নিজের আপন কেউ মনে হলো। রাস্তার ভিখারিদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধা স্পষ্ট উচ্চারণের কথা বলছে। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞাসা করলাম, খালা, কয়টা বাজে? বৃদ্ধা পান খাওয়া মুখে মৃদু হাসল। তারপর বললেন, আমার তো ঘড়ি নেই মা, আমাদের সময় দেখার প্রয়োজনও হয় না। গাড়ির শব্দ আর পেটের ক্ষুধায় আমাদের সব সময়টা বুঝিয়ে দেয়। আমি আর কিছুই বললাম না। খালা আমার বলার আশাও রাখলো না। সে আবারও বলল, ওই মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি। এই শরীরে এখানে বসে আর বেশি দেরি করো না। জায়গাটা খুব একটা ভালো না। আমার যাওয়ার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই খালা। এই শহরে এক পুরুষ আমাকে নির্মলভাবে ঠকিয়েছে। তার সঙ্গে বেঁধে নেওয়া স্বপ্নগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে চারপাশে। তাই কোথাও যাব, কার কাছে যাব, তার কোনো উত্তর কাছে নাই। খালা চলে গেলে কোনো কথাবার্তা ছাড়াই হয়তো এক দুখুনি আর এক দুখুনির বোঝা নিতে ঘাড়ে সেধে চাপাতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল, জানি না, আমি জানতে চাই না। খালা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। নিজের রং চাকা ব্যাগটা থেকে হাঁটতে হাঁটতে কিছু খাবার বের করছে। আমি কেন জানি সেই দিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছি। ব্যস্ত শহরের মানুষ আসে যায় আমাদের দিকে, একবার একবার তাকায়, আবার নিজেদের জগতে মগ্ন হয়ে চলে যায়। চারপাশে এত কোলাহল, অথচ কারো চোখে কোনো খেয়ালই নেই। এই যে আমি স্টেশনে এতক্ষণ বসেছিলাম, কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেস করেনি। হয়তো কেউ একবার ডেকেছিল, আমি খেয়াল করিনি। এখানে সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। এই নিঃশব্দে ভিড়ে আমি যেন আবারও একা হয়ে গেলাম। নিজেকে প্রচণ্ড দুর্বল লাগছে এখন। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। সারাদিন একটু পানিও আমার পেটে জুটেনি। বড্ড তৃষ্ণা লেগেছে।
আমি নিজের কাঁধে ব্যাগটা খুঁজতে লাগলাম, কিন্তু ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলায় মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? এখানে আর নেই। মনে হচ্ছিল আমার পাশের সাইডে ব্যাগটা রাখা ছিল, সেখানে বেশ কিছু টাকাও ছিল। এখন আর সেটাও পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে, কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গিয়েছে। নিজের চলার জন্য রাখা টাকা পয়সাটাও হারিয়ে আমি আরও একবার হতাশ হলাম। অচেনা শহরে কিভাবে কি করব, আমি আবারও সব ভুলে ভিখারিনী খালার শুকনো রুটি আর পানির দিকে তাকিয়ে আছি। খালা কি বুঝলো কিছু? হঠাৎ করেই নিজের ভাগের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই মেয়ে, তোমার ভিখারিনী খালা এই খাবার তুমি খাবে। খেতে পারবে এই খাবার? খেলে নাও। আমি আর কোনো জবাব দিলাম না। তার দেওয়া খাবারগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে খেতে লাগলাম। খালা মৃদু হেসে এবার এসে বসলো আমার পাশে বেঞ্চিটাতে। আমার সেদিকে হুঁশ নেই। খালা খেয়াল খোলা কিনা জিজ্ঞাসা করলাম না, বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকু খেয়ে ফেললাম। ক্ষুধার মাঝে এই খাবারটা এত অমৃতর মতো হলো আমার। এত মজা খাবার বোধহয় আমি আর কখনোই খাইনি। এতটুকু পেটে পড়তেই নিজের একটু শান্ত অনুভব করলাম। আচমকাই খালার কথা মনে পড়ল। এই অসহায় মানুষটার সব কিছু খাবার আমি খেয়ে ফেললাম। উনি সারাদিনে খেলো কিনা জিজ্ঞাসাও করলাম না। ছি! আমি লজ্জায় পড়ে গেলাম। নিজের হাতে টাকাও নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দেব। আমি অনুতপ্ত চোখে আশেপাশে তাকিয়ে খালাকে খুঁজলাম। বললাম, আপনি কি খেয়েছেন খালা? আমার ক্ষুধা নেই মা। ক্ষুধার যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা আমার আছে। খালা আমাকে কিছু বলতে না দিয়েই ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। আমি কিয়ৎক্ষণ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের ভেতর ভারী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, একজন ভিখারি আমার দুঃখ বুঝলো, বুকের তীব্র দহন অনুভব করলো, অথচ তুমি, যাকে আমি এতটা আপন ভেবেছিলাম, এতটা কাছে রেখেছি, সেই তুমি আমাকে বুঝলে না। আমার ভাঙা মনের শব্দগুলো তোমার কাছে নিস্তব্ধ রইল। আমি আর তাকে নিয়ে ভাবতে পারলাম না। হাতে সময় নেই খুব একটা। তবে তার এই ঋণ ভাগীদার রয়ে গেলাম আমি। এই শহর থেকে আমি আজ আর নিজের শহরে গেলাম না। যে মানুষটাকে আমার সাথে এত বড় প্রতারণা করলো, তার শেষ দেখে ফিরবো আমি। না না, তার প্রতি আমার আর কোনো টান নেই, ভালোবাসাও নেই, রয়েছে ঘৃণা আর ঘৃণা। আমি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। এতস্ত ফোনটা হাতে নিলাম। এতক্ষণ ফোন বন্ধ অবস্থাতেই পড়েছিল। আমি ফোন অন করলাম। মা জানে না আমি এখানে এসেছি। ওদের কাউকে কিছুই বলেনি। আমি এখানে এসেছিলাম তার খোঁজে। আমার মা বোন নিশ্চয় এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছে। এমনিতেই অসুস্থ শরীর নিয়ে ওরা আমায় ছাড়তো না। এইসব ভাবনার মাঝেই কল দিলাম মাকে, কিন্তু ফোন ধরল আমার ছোট বোন তন্নি। আমাকে কিছু বলতে না দিয়ে সে কেঁদে ফেলল। বলল ভাঙা কণ্ঠে, তুই কোথায় আছিস আপু? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলে তুই হঠাৎ কোথায় উধাও হলি? ভাইয়ার খোঁজ পেয়েছিস? বুঝি পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখেই ওর আপু গলায় স্বরে শুনে ধরে ফেলেছে আমি ঠিক নেই। আমি নিজেকে যথাযথ সামলিয়ে বললাম, আমি ঠিক আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তন্নি চেঁচিয়ে উঠল। মাকে ডাকলো অনবরত। মা যেন আমার
কলের অপেক্ষাতেই ছিল। টেনশনে এতক্ষণে পেশায় দাঁড়িয়ে ফেলেছেন। তন্নির থেকে ফোন নিয়ে মার কথাবার্তা ছাড়াই কেঁদে উঠল। এরপর ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তনু, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস? মা, মাহিমকে খুঁজে পেয়েছি। কি বলিস? জামাই কেমন আছে? কি হয়েছে ওর? হঠাৎ জামাই আমাদের সঙ্গে এরকম করলো কেন? ও ঠিক আছে? কিছু ঠিক নেই মা। কিন্তু ঠিক নেই। আমি আর নিজেকে মায়ের কাছে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম অসহায় কণ্ঠে। মা অস্থির হলো, জানতে চাইলো কি হয়েছে। কি হয়েছে? কাঁদছিস কেন? আমি এবার মাকে ভেঙে চুরে সবটা বললাম। সবটা শুনে আমার মা ছিলেন বাক্যহারা। এরপর আচমকাই বুক ভরা অপেক্ষা নিয়ে শুধালো, স্বামী ছাড়া এই পৃথিবীতে বিধবা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপরে তোদের বড় একটা ভাইয়ের ছায়া থাকতো, আমাদের আর ঠকাতে হতো না। ওরা ঠিকই বিয়ের সময় ছেড়ে বাড়ি ঘর খোঁজ খবর নিত। আমরা আবারও হেরে গেলাম বিশ্বাসের কাছে, মানুষের প্রতারণার কাছে। আমাদের অসহায়ের সুযোগ নিয়ে ওরা আমাদের ঠকালো, নষ্ট করলো আমাদের ফুলের মতো মেয়ের জীবন। হায় আফসোস! আমি কেন একটিবার নিজে গিয়ে ছেলের খোঁজ খবর নিলাম না? কেন ওর মধুর মধুর কথায় গলে গেলাম? আহারে, তোর এই দুঃখ আমি কিভাবে খুঁজবো মা? মা কাঁদছে, তন্নিও কাঁদছে, কিন্তু আমার কান্না থেমে গেছে। কাঁদতে ইচ্ছে করে না আর। আমি যেন হৃদয়হীনা হয়ে উঠেছি। এই পৃথিবীতে আরও একবার মনে করিয়ে দিল, আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি আবারও বিরক্তকর শ্বাস টানলাম। মাকে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দাও তো মা। চলার মতো টাকা নেই, ব্যাগটা হারিয়ে গেছে। মা আশ্বাস দিয়ে আমায় পরবর্তীতে কি করবে জানাতে চাইলো। আমি জানালাম সবটা। মা ও মেনে নিল বিনা বাক্যে। শুধু বলল, আমিও আসতেছি, সাবধানে থাকিস মা। আমি কিছু বললাম না। কল কেটে দিয়ে স্টেশন থেকে বাইরে বের হলাম। এই পৃথিবীতে আমার জন্য এখন বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অচেনা শহরেও আমি হাল ছাড়লাম না, নিজেকে সামলে নিলাম, মনের জোর রাখলাম। ওখান থেকে মানুষের ভেতরে এগালাম। মা বিকাশে টাকা পাঠিয়েছে। আমি কিছু টাকা তুলে হাতে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখে যাচ্ছে লোকজন। তারা কৌতূহল হয়ে এবার জানতে চাইল, কে আপনি? আমি আর চুপ করে থাকলাম না। মানুষজনকে শুনিয়ে শুনিয়ে বললাম, আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। ও আমাকে ঠকিয়েছে। আমি আজ সব কিছুই যখন জানলাম, ওরা আত্মহত্যা অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। লোকজন কানাকানি শুরু হলো। আমাকে কিছু লোক ঘিরে ধরলো। ওদের আগ্রহ দেখে বুঝলাম, গ্রামের ভালো মানুষের মুখোশ করে ঘুরছে এই লোক। আমি আর নিজেকে দমিয়ে রাখলাম না। সবার সামনে টেনে ছিঁচড়ে খুলে দেব ওর মুখ। মানুষ জানুক, এই শহরে একটা নিকৃষ্ট জীবন রয়েছে, যে দুজন নারীকে নিখুঁতভাবে ঠকিয়েছে। না না, এরপর আমি আর তার সঙ্গে সংসার করতে চাচ্ছি না। শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব। আমি আমার প্রাপ্ত অধিকার বুঝে নেব। এইসবে তাকে একটু ছাড় দেওয়া হবে না। আমাকে দুঃখের মাঝে রেখে তুমি শুধু সুখটাই বেছে নেবে? তা তো হচ্ছে না। একটু তো হেনস্থা হও, তুমিও হও। এই সমাজের মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মল বাস্তবতাকে। এই ঘটনা আজকাল আহরণ হয়, তাই সমাজে মেয়েদের কাছে আমার কথাবার্তা থাকে। তারা যেন বিয়ের ক্ষেত্রে সচেত। আমায় নিয়ে আজ সন্ধ্যায় সালিশ বসেছিল। এখনকার স্থানীয়রা এলাকার চেয়ারম্যান
কে খবর দিয়েছে। আমি এখন বসে আছি চেয়ারম্যানের ক্লাবে। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে আমি। অন্য এক পাশে মাহিম ও তার প্রথম স্ত্রী কন্যা। ওরা দুইজন আমার দিকে বিরাস মুখে তাকিয়ে আছে। মাহিম একটু পর পর আমার দিকে রক্তিম চোখে তাকাচ্ছে। ওরা হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু করব। আমি নীরবে হাসলাম। সব কিছু এত সহজ, এক চুলও ছেড়ে দেব না আমি। তুমি শুধু নীরবে ভালোবাসাটাই দেখেছো মাহিম, তার মুখ ফিরিয়ে নেওয়ার তোপ দেখোনি। আমি তার সঙ্গেই পরিচয় করিয়ে দেব তোমাকে। এর মধ্যে চেয়ারম্যান সাহেব অচেনা আমাকে কিনখোনাত আগ্রচার পরক্ষণ করে শোনালো, এই মেয়ে কে, তুমি কি চাও? আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। আমি মাহিমের শাস্তি চাই। আচমকায় উপস্থিত সবাই কেমন কেমন করে তাকালো আমার দিকে। স্ত্রী হয়ে স্বামীর শাস্তি চাও, হয়তো অদ্ভুত শোনালো তাদের কাছে। আমি আবারও হাসলাম। চেয়ারম্যান কিংখোনাত থম মেরে বসে রইল। এরপর আবারও বলল, তুমি যে নিজেকে মাহিমের স্ত্রী দাবি করছো, তার প্রমাণ কি? তোমাকে তো আমরা কেউ চিনি না, জানি না, কখনো দেখিনি। হুট করে তুমি কিভাবে মাহিমের স্ত্রী হয়ে গেলে? আমাদের জানাশোনা মতে মাহিম এই কাজ করতে পারে না। তুমি কে, সত্যি করে বলো। তুমি মাহিমকে ফাঁসাতে চাচ্ছ, উদ্দেশ্য কি তোমার? আমি এবার শব্দ করেই হাসলাম। এই হাসিতে রয়েছে কেবল ঘৃণা, তার তাচ্ছিল্য। চেয়ারম্যান সাহেব কঠিন স্বরে ধমকে উঠলে আমায়, এই মেয়ে, হাসছো কেন? হাসছি এই ভেবে একটা মানুষ কতখানি নিখুঁত অভিনয় করতে পারে। আমি থামলাম। চেয়ারম্যানের পাশে বসা এক মুরব্বি বিরক্ত হয়ে আমার আচরণে। তিনি বললেন, খোলাসা করে বলো সবটা। আমি হঠাৎ শক্ত হয়ে গেলাম। নরম হয়ে বসলে ওরা আমাকে দুর্বল ভাববে। আমি নিজেকে যথাযথ শক্ত খোলাসায় আবদ্ধ করে মাহিমের দিকে আঙুল উঠিয়ে বললাম, ওই যে জানেন যাওয়াটাকে দেখছে না, ও একটা প্রতারক, ভণ্ড। ও আমার স্বামী। এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। আমি ওর স্ত্রী, অথচ আপনারা এক এলাকার হয়েও আমাকে চেনেন না, কারণ আমাকে চিনতে দেওয়া হয়নি। তারপরও আমাদের প্রমাণ নেই। প্রমাণ চান, তাই না? শুনুন তবে, আমি মাহিমের স্ত্রী। এর সবচেয়ে বড় প্রমাণ আমার পেটে অনাগত সন্তান। আমাদের সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করুন, আমাদের কাবিননামাও চেক করতে পারেন। আমি সব কিছুর জন্য প্রস্তুত। মুহূর্তেই টান টান উত্তেজনায় সব নড়াচড়া উঠল। মাহিম এতগুলো মানুষের সামনে বেশ অপমানিত বোধ করল। সে খলিয়ে ধমকে উঠল আমায়, তনয়, মুখ সামলে কথা বলো। মুখের সামনে কথা বলার মতো অতটাও সম্মানিত কেউ তুমি নও। তুই একটা নিরীহ মেয়ের সঙ্গে যা করেছিস, এরপর তোকে মানুষ বলতেও ঘৃণা হয় আমার। অ্যাকচুয়ালি এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তুই রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট। তোর মুখোশের আড়ালে চরিত্রটা আরও জঘন্য। মাহিম ক্রোধে চোটপাট দেখিয়ে আমার দিকে তেড়ে এলো। আমার সতীনও ঝগড়া তুলল। ওদের সবাইকে থামিয়ে দিলেন। চেয়ারম্যান সাহেব বললেন, থামো তোমরা, চুপ করে সবাই। তোমরা নিজেরাই যদি সব বিচার আচার করে নাও, তাহলে আমাদের ডাকা হলো কেন? এবার তুমি বলো মাহিম, তন্ময় মেয়েটা কি সত্যি তোমার স্ত্রী? উনি যা বলেছেন তা কি সত্যি? নয়তো অন্য প্রমাণগুলো দেখতে বাধ্য হব। মাহিম চুপ করে রইল কিছুক্ষণ। তারপর যেন গলার স্বর বদলে চাপা রাগে বলল, তার আর দরকার হবে না চেয়ারম্যান সাহেব। তন্ময় যা বলেছে সত্যি বলেছে। তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমি আর সংসার করতে চাই না। কেন চাও না? কারণ ওর সঙ্গে আমার
ভনিভেলায় মিল নেই। ও এটা বেশ, সে এক মহিলা, স্বভাব চরিত্র মোটেও ভালো লাগে না। ও ছিল আমার জীবনের করা একটি ভুল। আমি সেই ভুলেও বুঝতে পেরেছি, তাই ওকে আমি এক্ষুনি ত্যাগ করতে চাই। আমি আমার প্রথম স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে চাই। এর মাঝে দ্বিতীয় কোনো অধ্যায় আমি চাই না। নিজেকে নিয়ে মাহিমের বলা বিশ্রীয় ভাষা শুনে আমি ছিলাম কিয়ৎক্ষণ বাক্যহারা। পরে আর নিজেকে বুঝিয়ে নিলাম যে মানুষ এত জঘন্য কাজ করতে পারে। সে সব কিছুই বলতে পারে। বিচ্ছেদের ক্ষেত্রেও নারী পুরুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে তার চরিত্র। যখন এক পক্ষের কাছে আগ্রহ শেষ হয়, সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোয়, তখন অন্য পক্ষ চরিত্রকে ছাড়াছাড়ির মোক্ষম কারণ হিসেবে দেখায়। আমাদের ক্ষেত্রেও মাহিম তাই করল। আমি নীরব থাকলাম। এখনকার পরিস্থিতিতে বেশ গরম হলো। সালিশ প্রধান কি বলে আমি তার সিদ্ধান্তে অপেক্ষায় করলাম। হঠাৎ চেয়ারম্যান সাহেবকে আমার সতীন ডাকলো। বলল, ভাইজান একটু এদিকে আসুন, আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। যেহেতু আমার হাজবেন্ড একটা ভুল করেই ফেলেছে, এর একটা সমাধান করা দরকার। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। ওই মহিলার সঙ্গে কিছুটা দূরে গিয়ে কি যেন যুক্তি পরামর্শ করলেন। তারা ফিরলেন বেশ কিছুক্ষণ পর। ওখান থেকে এসে চেয়ারম্যানের কথার ধরন পাল্টে গেলেন। দেখুন, মাহিম যেহেতু আপনাকে রাখতে চায় না, সেহেতু আমাদের কিছু করার নেই। আপনি বাড়ি ফিরে যান। আমিও সঙ্গে সঙ্গে কাট গলায় জবাব দিলাম, আমিও তো তার সঙ্গে সংসার করতে আগ্রহী নন। চেয়ারম্যান সাহেব, আমি শুধু আমার পাওনা চাই আর তার উপযুক্ত শাস্তি চাই, নয়তো ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে কিছুটা চাপা স্বরে বললেন, কি ভালো হবে না? শুনি বলুন। আপনি অন্য জায়গা থেকে এসে সরাসরি আমাদের এলাকার ছেলেকে হুমকি দিচ্ছেন। কিসের জোরে? খুব ক্ষমতা আপনার। আপনি কোনো কিছু পারবেন না। আপনার কি দোষ ছিল না? মাহিম দোষ করলে আপনিও তো তার সমান দোষী। একজন বিবাহিত পুরুষকে ভুলিয়ে ফুসিয়ে বিয়ে করে নিজেকে এখন আপনি কি সতী প্রমাণ করতে চান? আপনার আগেও তো ওর স্ত্রী আছে, এক মেয়ে আছে একটা, এটা আমরা সবাই জানি। তাদের প্রতি আপনি কি অবিচার করেননি? এখন মাহিম আপনাকে রাখবে না, আপনিও তার সঙ্গে থাকবেন না। এর একটাই সমাধান, আপনি সম্মানে এখন থেকে চলে যান। এর মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। এখন বেশি বাড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিলেন। আমি আশ্চর্য হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মনে মনে সত্যি কিছুটা ভয় হচ্ছিল আমার। যতই হোক, যাই হোক, অচেনা শহর, আমি একা একা দাঁড়িয়ে, আমার পরিচিত কিংবা আপনজন পাশে কেউ নেই। আমি সেই জোরে কথা বলবো, তবুও মনের জোরে কিছুটা বলতে যাচ্ছিলাম আমি। তখন ওখানকার একজন বৃদ্ধ লোক আমাকে চোখের ইশারায় থামতে বললেন। তিনি এখানকার মেম্বার। লোকটিকে বেশ সৎ মনে হলো। জগতের সবাই খারাপ হয় না। কত শত খারাপের ভিডিও কিছু ভালো লোক সব জায়গায় থাকে। ওই লোকটা আমাকে এক কোটে সংকেত দিল। চেয়ারম্যান সাহেব মাহিমদের আত্মীয়। তুমি তার কাছে সঠিক বিচার পাবে না মা। এখন থেকে তুমি বুদ্ধি করে চলে যাও, আর না হয় থানায় যাও। আমি সেই ইশারা বুঝতে সক্ষম হয়ে চুপ রইলাম। ভয় পাওয়ার নাটকটা করলাম, পরে সিদ্ধান্ত করা হলো আমি এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব। আমি মেনে নিলাম তাদের কথা। মাহিম ও তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ী হাসি হাসলো। আমিও তার সরব চোখে দেখে নিলাম ওদের উদ্দেশ্য। কেবল বললাম, আমায় ঠকিয়ে আপনারা আজ হাসছেন। বিশ্বাস করুন, আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী হয়ে রবে না, কারণ
আপনাদের রব আমারও, আর রব তার কোনো বান্দাকে ঠকায় না। দেখবেন আপনাদের আমাদের এই সুখ অবিচারে দুঃখ পরিণত হবে। আপনাদের দেওয়া যন্ত্রণাগুলো এই আমার রুহু অবধারিত পৌঁছে গেছে। আমার রুহু হায় আপনাদের ভালো থাকতে দেবে না, কখনোই না। আমি আর ওইখানে দাঁড়ালাম না, ওদের প্রত্যুত্তর করার সুযোগও দিলাম না, ক্লাব থেকে বেরিয়ে এলাম। আমাকে এরপর ওখান থেকে চেয়ারম্যানের লোকজন বাসের টিকিট কেটে বাসে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বাস ছাড়লো, তবে ওরা চলে গেল। আমি কিছুটা দূরে গিয়ে বাস থেকে নেমে গেলাম। আমার শহরে আর গেলাম না, একজন রিকশাওয়ালার মামার সাহায্য আমি ওখানকার থানায় গেলাম। গোপনে মাহিমদের নামে কেস করলাম। আজ রাতেই আমার আর কোথাও যাওয়ার হলো না। সারা রাত থানায় থাকতে হলো। অসুস্থ শরীরে বসে থাকা যায় আর কতক্ষণ। আমার অস্থিরতা দেখে ওখানকার ডিউটি একজন পুলিশ আমাকে একটা কম্বল বিছিয়ে জেলখানার ভেতরে শোয়ার জায়গা করে দিলেন। সঙ্গে কিছু খাবার পানীয় এনে দিলেন। আমি ওদের দিকে কৃপণ চোখে তাকিয়ে রইলাম। এখানকার থানার ওসিটা ভালো, তাই নির্দেশে এটা দেওয়া হয়েছে। গর্ভবতী মেয়েদের প্রতি তাদের যতটুকু দয়া হলো, এর কানাকড়িও আমার স্বামী আমাকে দেখায়নি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ওর কথা আর ভাবলাম না, শুয়ে পড়লাম জেলখানার বিছানায়। সারা রাত দিন পর একটু শোয়ার জায়গা পেয়ে আমার শরীরটা একেবারে ছেড়ে দিলাম। আর আমিও কখন জানি ঘুমিয়ে গেলাম। আমার সেই ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। মা এসেছে, তার সঙ্গে এসেছে রিধান ভাই। উনি আমার বড় খালার একমাত্র ছেলে। বিদেশ থেকে পড়ে কিছুদিন হলো দেশে ফিরেছে। মা আমাকে দেখে কতক্ষণ কান্নাকাটি করলেও রিধান ভাই সারাক্ষণই ছিল নিশ্চুপ। আমিও আর বাড়িয়ে কথা বলতে যাইনি। বেশ কিছু বছর পর তার সঙ্গে আমার দেখা, তবুও আমাদের এখন অবধারিত কথা হয়নি। আমারও কথা বলার মন মানসিকতা হয়নি। আচমকাই রিধান ভাই আমাকে বলল, তনু ভাত খাবি? পরিচিত সেই সুর। ওনার মুখটাও বেশ হাসি ফর্সা মুখটাতে সুখ। আচমকায় তার এমন কথায় রাগে আমার মাথায় তাল্লা চেপে উঠল। উনি কি সাত সকালে এখানে এসেছেন আমাকে ভাত খাওয়াতে? আমার কি এখন ভাত খাওয়ার মানসিকতা আছে? কথাবার্তা ছাড়াও এগুলো কেমন কথা? উনার খেতে ইচ্ছে হলে খাবে, আমাকে কে বলবে? আমায় যে কি হলো? আমি হঠাৎ এতক্ষণে সব রাগ উধার দিলাম। রিধান ভাইকে কঠিন স্বরে খেকিয়ে উঠলাম। আচমকায় বললাম, পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প ঠকেছি চলবে।